নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা একটি চমৎকার ছোট গল্প। গল্পের নাম তৃতীয় নয়ন। শুনতে থাকুন আজকের গল্প তৃতীয় নয়ন। ধীরে ধীরে মেয়েটির মুখ ঝাপসা হয়ে এলো। বাস স্টপে আরো সব অফিস যাত্রীর সঙ্গে মেয়েটিও দাঁড়িয়েছিল, 8-10 জনের মতো। ওর দৃষ্টিতে বাসে উঠতে না পারার বিরক্তিটা বেশ ধরা যাচ্ছিল। সম্পূর্ণ অপরিচিত মুখ, রঙিন ফুল তোলা ছাতার নিচে টলটল করে ভাসছিল যেন। বৈদ্যনাথ সেই মুখের দিকে তাকিয়েই বুঝতে পারল কেমন যেন ঝাপসা হয়ে আসছে সব, যেন মুহূর্তের মধ্যেই কুয়াশার একটা স্তরের মতো মোহজাল ওর সমস্ত দৃষ্টিটাকে আচ্ছন্ন করে ফেলছে। নিজেকে সংযত রেখে ওই আচ্ছন্নতার হাত থেকে এড়িয়ে বাঁধবার চেষ্টা করে বৈদ্যনাথ। রেলিংয়ের উপর ঝুঁকে দাঁড়ায়, কিন্তু বুঝতে পারে ওর সমস্ত অনুভূতির ভিতর দিয়ে যেন তীরের ফলার মতো বিদ্যুৎ প্রবাহ দমকে দমকে বইতে শুরু করেছে। এই সময় এ ধরনেরই অনুভূতি হয়। সমস্ত ইন্দ্রিয়গুলি যেন একটা বিন্দুতে এসে ঘনীভূত হয়, যেন নতুন একটা ইন্দ্রিয়ের জন্ম হয় দেহের ভিতরে। বৈদ্যনাথ একটা চৌকস ডুবুরির মতো সেই ইন্দ্রিয়ের সাহায্যে অলৌকিক কিছু দেখতে পায়। এই স্নায়বিক ঘোরের মধ্যেই বৈদ্যনাথ সেই দৃশ্যটাকে দেখতে পেল। দেখল মেয়েটা রঙিন ফুল তোলা ছাতাটা যেন পিচের রাস্তায় ছিটকে গড়িয়ে পড়ল। দেখল মোমের পুতুলের মতো ওর নরম দেহটা আচমকা একটা প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার উপর গড়িয়ে কাতরাতে শুরু করল। তারপর তীরের ফলার মতো রক্ত, ওর আকাশি রঙের শাড়ির ভাঁজ উপচিয়ে আঠালো সেই রক্ত পিচের রাস্তাটাকে যেন পিচ্ছিল করে দিতে লাগলো। বৈদ্যনাথ দেখল রক্তের বুদবুদগুলি যেন চোখের সামনে বিচিত্র সব বৃত্তের আকারে ঘুরছে, তারপর আকৃতিতে স্ফীত হয়ে এক এক সময় ফুটফুট করে ফেটে শূন্য হয়ে যাচ্ছে। বৃত্তগুলি ধীরে ধীরে চোখের সামনে নিঃশেষিত হয়ে যাওয়ার পর যেন আবার ডুবুরির মতো ভেসে উঠতে লাগলো। বৈদ্যনাথ মনে করতে পারল ও সম্মিত ফিরে পাচ্ছে। এ সময় সর্বদেহে প্রচণ্ড এক অবসাদ নামে। বৈদ্যনাথ বেশ কিছুক্ষণ অবসাদে এলিয়ে রইল রেলিংয়ের উপর। বুঝল হাত থেকে অনেকক্ষণ আগে সিগারেটটা খসে পড়েছিল। হাত নাড়তে পারছিল না বৈদ্যনাথ। চোখের সামনে এখন হাজরার মোড়, উপাসের বাড়িগুলি, সাইনবোর্ড, ফলের দোকান, হ্যাঁ সব কিছুই স্বচ্ছভাবে দেখতে পাচ্ছে ও। যেন আবার সমস্ত ইন্দ্রিয় ওর সজাগ হয়ে ওকে স্টপের নিচে দাঁড় করিয়ে রেখে গেল। ঘোলাটে চোখে চারপাশে তাকালো। মেয়েটা ঠিক আগের মতোই অক্ষত দেহে দাঁড়িয়ে আছে, ঠিক আগের মতোই বিরক্তিতে তার রঙিন ছাতাটাকে মাথার উপরে ঘোরাচ্ছে। মাছের অপেক্ষায় আরো 2-1 নতুন মুখকে দেখতে পেল বৈদ্যনাথ। কেউ বা রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। বৈদ্যনাথ বুঝল এত বড় একটা দুর্ঘটনার দৃশ্য এই মুহূর্তেও দেখেছে, অথচ এতটুকু বিচলিত নয় কেউ। বিচলিত হওয়ার কথাও নয়। মাথার উপর স্বাভাবিক উজ্জ্বল আকাশ, রাস্তায় গাড়ি ঘোড়ার ব্যস্ততা। কেউ জানে না 2-1 দিনের মধ্যে কি একটা মর্মান্তিক ঘটনা ঘটতে পারে মেয়েটার। কি এক দুঃসংবাদ অপেক্ষা করে আছে ভবিষ্যতের মধ্যে, কেউ জানে না। বৈদ্যনাথের মনে হলো মেয়েটাকে ওর জানানো দরকার, যেভাবেই হোক মেয়েটাকে ওর বোঝানো দরকার। আপনি জানেন কত বড় সাংঘাতিক একটা ঘটনা আপনার জন্য অপেক্ষা করে আছে। অথচ তখনও দেহের অবসাদে এলিয়েছিল বৈদ্যনাথ। নিজেকে ভীষণ অসহায় লাগছিল। মেয়েটা কি বিশ্বাস করবে? এতটুকু গুরুত্ব দেবে ওর কথার?
বৈদ্যনাথ স্থির জানে দেবে না, কেউ দেয়নি গুরুত্ব। পুরনো স্মৃতি মনে আসছে, না কেউ গুরুত্ব দেবে না। সেই অফিসের বিনয়বাবুর কথা মনে পড়ল, তপুর মা, এমনকি নিজের সন্তানের কথা মনে পড়ল। এই মেয়েটিও গুরুত্ব দেবে না ওকে। না দিক, একটা দায়িত্ব বোধ করতে থাকে বৈদ্যনাথ, বলতেই হবে। বলার জন্য খানিকটা যেন উত্তেজনা বোধ করতে থাকে ও কি, মেয়েটা রাস্তায় নামছে কেন? বৈদ্যনাথ দেখল মেয়েটা রাস্তায় নেমে মাস আসছে কিনা লক্ষ্য করবার জন্য বহু দূরে তাকাচ্ছে। গাটা শিশির করে উঠল। এভাবে এখন রাস্তায় নামা উচিত নয় ওর। ইচ্ছে হলো ডেকে সাবধান করে দেয়, ও কি করছেন আপনি? এমনভাবে রাস্তায় নেমে দাঁড়াতে আপনার ভয় হয় না? ওভাবে আর জীবনে ঝুঁকি নেবেন না দয়া করে। জানেন, কখনো সখনো আমি এমন একটা ইঙ্গিত পাই যা আদৌ উড়িয়ে দেবার নয়। এইরকম বেশ কয়েকটা অলৌকিক ঘটনার কথা আমি মনে করতে পারি। শুনবেন? বছর 3 আগে আমারই অফিসের বিনয়বাবুর ঘটনাটা বহু আমার মনে আসছে। ভদ্রলোক সদ্য শিলিগুড়ি থেকে বদলি হয়ে আমাদের এই অফিসেই এসেছিলেন। দূর থেকে লোকটির দিকে তাকিয়েই আমি আঁতকে উঠেছিলাম। জানেন, আজ আপনাকে দেখবার সঙ্গে সঙ্গে যেরকম অনুভূতি হলো, ঠিক সেই একই ধরনের একটা অনুভূতির মধ্যে আমি ডুবে গিয়েছিলাম। দেখলাম পিজি হাসপাতালের বারান্দায় লোকটি শবদেহ পড়ে আছে, আর সেই দেহের উপর চুলের ভার বিছিয়ে দিয়ে ওর মা আকুলভাবে কাঁদছেন। বিশ্বাস করুন, কয়েকদিন পরে ঠিক কিন্তু এমন ঘটনাই ঘটেছিল। কিন্তু লোকটাকে আমি সাবধান করতে চেয়েছিলাম সেদিন। উত্তেজনায় চপলাবাবুকে সমস্ত ঘটনাটা খুলে বলতে গিয়েছিলাম। নতুন ভদ্রলোকটিকে দেখে কেমন যেন মনে হলো স্যার। চপলাবাবু আমার উপরওয়ালা, বস। তার ছেলের হাসি হেসে বলেছিলেন, বিনয়বাবুর কথা বলছ? ভেরি সিনসিয়ার লোকে, পাস্ট রেকর্ড খুব ভালো, খুব কাজের লোক। না স্যার, সেসব ভালো মন্দর কথা বলছি না আমি অন্য কথা বলছি। লোকটা স্যার বেশি দিন বাঁচবেন না, খুব একটা কঠিন অসুখে পড়বেনই। সফলা বাবু কৌতুকে ফাইলের উপর চোখ রেখে শুধিয়েছিলেন। কেন, কিছু বলছিল নাকি? না স্যার, ও কিছু বলেনি, তবে লোকটাকে দেখবার সঙ্গে সঙ্গে কেমন যেন আমার মনে হলো। তুমি তাহলে ভবিষ্যৎ দেখতে পাও নাকি? বেশ বেশ, আমার দিকে তাকিয়ে বলো তো আমার কি করতে পারে। জানেন, আপনি কৌতুক করেছিলেন চপলাবাবু। বেশ খানিকটা অস্বস্তি বোধ করে চিবিয়ে বলেছিলাম, আমি ভবিষ্যৎ দেখতে জানি না স্যার, তবে মাঝে মাঝে এমন কতগুলি ব্যাপার হয় যে। হ্যাঁ, লোকটার চোখের দিকে তাকিয়েই আমার কেমন যেন লাগলো স্যার, খারাপ লাগলো, তাই বললাম। সফলাবাবু হয়তো আমার কথার গুরুত্ব ধরবার চেষ্টা করেছিলেন। কেমন যেন হাস্যকর মনে হয়েছিল। বললেন, কিছু মনে করো না বৈদ্যনাথ, আমারও মাঝে মাঝে মনে হয় তোমার মধ্যে এক ধরনের ইনস্যানিটি গ্রো করছে আজকাল। ইউ শুড বি থরলি এক্সামাইন্ড। ভালো লক্ষণ দেখছি না কিন্তু। এরপর আর তো কথা বলা চলে না। টেবিল থেকে সরে এসেছিলাম। না, বিনয়বাবুকে সরাসরি কথাটা বলা যাক। ঘটনাটা যাকে নিয়ে তাকে বলাই ভালো মনে করে এগিয়ে গিয়েছিলাম। এই যে দাদা, আপনার সঙ্গে এখনো ঠিক আলাপই হয়নি। আমি আপনার সেকশনের লোক। নাম বলেছিলাম ওকে। ভদ্রলোক প্রতি নমস্কার করতে করতে বললেন, নমস্কার, আমি বিনয় মুখার্জি। অনেক কাঠখড় পুড়িয়ে আপনাদের এখানে আসতে পেরেছি।
ভাবছি এবার ছেলে মেয়েদের পড়াশোনার দিকে নজর দিতে পারবো। খুব উৎসাহ নিয়ে বলেছিলেন বিনয়বাবু। হ্যাঁ, তাই বুঝি? কেমন যেন অস্বস্তি লেগেছিল আমার। বললাম, কিন্তু কাজটা বোধহয় ভালো করলেন না ভাই। কলকাতার মতো অস্বাস্থ্যকর জায়গা আর দুটি নেই। আমরা কিন্তু পালাতে পারলে বেঁচে যাই। বিনয়বাবু ম্লান হেসেছিলেন। না হেসে আর উপায় কি বলুন? বাইরে থাকা মানেই তো দু জায়গায় সংসার চালানো। যা পাই তা তো বুঝতেই পারছেন চলে না। কিন্তু তাহলেও বলছি, এখানে হুট করে বদলি হয়ে বোধহয় ভালো করলেন না। আমার তো মনে হয় আপনি সুইসাইড করবার জন্যই এলেন। বিনয়বাবু ভূতগ্রস্ত চোখে আমার দিকে তাকিয়েছিলেন। আমি তাকে সমস্ত কথা বলেছিলাম। আমার প্রথম সন্তানটির কথাও বলেছিলাম। বলেছিলাম অদৃষ্টের কথা। অদৃষ্টের সঙ্গে আপনি পেরে উঠবেন কি করে বিনয়বাবু? পারবেন না। বিনয়বাবু যেন উল্টে আমাকেই সান্ত্বনা দিয়েছিলেন। ভাগ্যে যদি থাকে তাহলে তো শিলিগুড়িতেও ঘটতে পারে। তার জন্য আর দুঃখ করে লাভ কি বলুন? কলকাতাটা তো নিমিত্ত মাত্র, তাই না? হয়তো বিনয়বাবুর মনে হয়েছিল পৃথিবীতে কত আজব ধরনের মানুষই না থাকে। বৈদ্যনাথ আবার সম্বিত ফিরে পেল। সমস্ত গা ঘেমে সপসপ করছিল ওর। মেয়েটা আবার ফুটপাতে উঠে এসেছে। এসে আবার তেমনই শোকেশের মেয়ের মতো রঙিন ছাতা খুলে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই কোনো অফিসে চাকরি করা মেয়ে। বৈদ্যনাথ 2-3 পা এগোলো। মেয়েটাকে ওর সাবধান করে দেওয়া উচিত, বলা উচিত, আপনি আর পথে ঘাটে একদম বেরুবেন না, দয়া করে বেরুবেন না। গাড়ি ঘোড়া সবসময় এড়িয়ে চলাই উচিত আপনার। কিন্তু কিভাবে বলা যায়? পুরুষ হলে দুম করে গিয়ে মাপ জমিয়ে বসা যেত, 2-একটা কথার পরই বলা যেত, আপনি কি ভবিতব্য বিশ্বাস করেন? করেন না? আশ্চর্য, সকলেই কিন্তু গোপনে গোপনে বিশ্বাস করে, আর আপনি করেন না। যাই হোক, আপনাকে আমি এমন কতগুলি ঘটনার কথা বলতে পারি যা শুনলে আপনি নিশ্চয়ই অবিশ্বাস করতে পারবেন না। জানেন আমার প্রথম সন্তানটির বেলায় কি হয়েছিল? আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু এক বিন্দু বানিয়ে বলছি না আপনাকে। শুনুন তাহলে। সন্তান হওয়ার পর ধাই এসে আমাকে খবর দিল ছেলে হয়েছে আমাদের। আমি দমচাপা উত্তেজনার মধ্যে বাইরে পায়চারি করছিলাম। শিশুর কান্না শুনে উল্লাসে পেটে পড়েছিলাম। ধাই এসে বলল, অবিকল মায়ের মতো মুখ হয়েছে দেখতে। ছেলে যদি মায়ের মুখ পায় ভাগ্যবান হয়। ছেলে হওয়ার সংবাদে আমার বুকের ভিতরটা কি রকম যেন দুলে উঠেছিল মশাই, আপনাকে ঠিক বোঝাতে পারবো না। আমার স্ত্রী রাত দিন আমার কাছে আমাদের ছেলে হওয়ার কথাই বলতো। ছেলে হওয়ায় সেই মুহূর্তে আমি বেশ গর্ববোধ করেছিলাম। কিন্তু সদ্যজাত শিশুর মুখ দেখে কখনোই যে জোর গলায় বলা যায় না এই মুখ মায়ের কি বাপের, তাতে নিঃসন্দেহ ছিলাম। আমি ছেলের মুখ দেখতে চাইলাম। ধাই আমার পথ আগলে দাঁড়ালো। আগে মিষ্টি নিয়ে এসো, তবে না মুখ দেখা। অত সহজে ছেলের মুখ দেখা যায় না। আমি মিষ্টি খাওয়ার কথা কবুল করলাম। একখানা শাড়ি কিনে দেওয়ারও প্রতিশ্রুতি দিলাম। তারপর ধীরে ধীরে ভিতরে ঢুকলাম। আপনি ভাবছেন বুঝি ছেলে হওয়ার এমন অভিজ্ঞতা সকলেরই হয়ে থাকে, এতে আর নতুনত্ব কি আছে? আমি বলছি, পরেটুকু শুনুন, আসল কাহিনীটা তো পরেই। আমি ভিতরে ঢুকলাম। ঢুকে ছেলের মুখের দিকে তাকালাম। তাকিয়েই কেমন একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল মশাই। আমি স্বপ্নের ঘোরের মতো একটা অবস্থার মধ্যে ডুবে যেতে যেতে দেখলাম ছেলেটিকে আমি 2 হাতে শুইয়ে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছি। সত্যি কিন্তু
ছেলেটি সত্যি সত্যি 12 দিনের প্রচন্ড জ্বরে মারা গেল। দেখুন, এই যে ঘটনাটা ঘটল, একে অলৌকিক ছাড়া আপনি আর কি বলতে পারেন? দেখুন না, যুগ যুগ ধরে আমার বাপ ঠাকুরদাও তো বিশ্বাস করে এসেছেন এসব, আর আপনি করেন না। যাই হোক গে, আমি আপনাকে বলতে চাই, 2-1 দিনের মধ্যেই আপনি একটা মোটর অ্যাক্সিডেন্ট করে সাংঘাতিক বিপদে পড়তে পারেন। তাই কয়েকটা দিন একটু গাড়ি ঘোড়া এড়িয়ে চললেই ভালো হয় নাকি? মেয়েটা তেমনই ভাবে ছাতার কাপড়টাকে আলতোভাবে ঘোরাচ্ছে। হঠাৎ স্থির হয়ে গেল ছাতাটা। বৈদ্যনাথ বুঝল আর একটা বাস আসছে। অসম্ভব ভিড়। এই ভিড়ের মধ্যেই উঠবে নাকি মেয়েটা? অসহায়ভাবে তাকালো বৈদ্যনাথ। মেয়েটার কাছাকাছি এগিয়ে এলো। ইস, কি ভিড়! অস্ফুটভাবে উচ্চারণ করলো যেন। মেয়েটি উঠবার জন্য এগিয়ে এলো। শুনছেন? এই যে শুনছেন? মেয়েটা একবার ফিরে তাকালো। তিল ধরবার জায়গা ছিল না বাসে। অসহায়ভাবে পিছিয়ে এলো আবার। বৈদ্যনাথ আবার ডাকলো, শুনছেন? একটা কথা ছিল। আমাকে আমাকে বলছেন? মেয়েটি ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে। নিটল চোখের দৃষ্টি। হায়, যদি জানতে পারতো এই রাস্তার উপরই ওর ভবিষ্যৎ, যদি জানতে পারতো কি সাংঘাতিকভাবে ও অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছে 2-1 দিনের মধ্যে। আপনার সঙ্গে 2-1টা কথা ছিল, যদি একটু অপেক্ষা করেন। কি কথা? মেয়েটি কৌতুকে তাকিয়ে থাকে। আপনাকে চিনতে পারছি না তো। আমিও আপনাকে চিনতাম না, কিন্তু স্টপে কিছুক্ষণ আগে কি একটা ব্যাপার হলো জানেন? কথাটা কিভাবে শুরু করা যায় কিছুতেই বুঝতে পারছিল না বৈদ্যনাথ। মিড়ের বাসটা গাঁগা করে চলে গেল। আর একটা বাস আসছে। একটু হালকাই মনে হচ্ছিল বাসটাকে। হয়তো চেষ্টা করলেই এই বাসে ওঠা যায়। বৈদ্যনাথ বলল, যদি কিছু মনে না করেন, সামনের বাসটা ছেড়ে দিয়ে পরের কোনো বাসে গেলে হয় না? মেয়েটি আবার ভ্রু কোঁচকাল। কি বলবার আছে বলে ফেলুন না। এর আগে আরো 2টো বাস ছাড়তে হয়েছে, এরপর অফিস করব কি করে? কিন্তু একটু সময় লাগবে যে। হুট করে বলার মতন হলে বলেই ফেলতাম। একটু মন দিয়ে শুনতে হবে আপনাকে, না হয় পরের বাসেই যাবেন। মেয়েটি বলল, মাফ করবেন, অনেক মেয়ে এসে দাঁড়াবে, তাড়াতাড়ি না হয় বলবেন। এই বাসে আমাকে উঠতেই হবে। তবে কি বৈদ্যনাথকে বিশ্বাস করলো না মেয়েটা? কিন্তু এ যেন একটা নৈতিক দায়িত্বের মধ্যেই পড়া গেল। কথাটা না বোঝাতে পারলে একটা অস্বস্তি থেকে যাবে ওর। বৈদ্যনাথ বলল, আপনি তো ডালহৌসি যাবেন, চলুন আপনাকে খানিকটা এগিয়ে দিই। মেয়েটা প্রক্ষেপ না করে বাসের ভিড়ের মধ্যে নিজেকে ডুবিয়ে দিল। বৈদ্যনাথ ছুটে গিয়ে পেছনের গেট দিয়ে রড ধরে ঝুলে পড়ল। তারপর কোনো ক্রমে উঠে পড়ল উপরে। মেয়েটা ওকে কি ভাবতে পারে এ সময়? কলকাতায় মিষ্টভাষী বাটপাড়ের অভাব নেই। সেই রকমই কিছু একটা ভাবলো কি? হয়তো ভাবলো, কিন্তু একটা দায়িত্ব বোধ করছিল মনে মনে। যাই ভেবে থাক, ওকে বলতেই হবে ব্যাপারটা, যেভাবেই হোক বলতে হবে। ভিড় ঠেলে লেডি সিটের দিকে এগোবার চেষ্টা করলো বৈদ্যনাথ। মেয়েটা চোখে চোখ রাখতে হবে। আর একটু হলে কার যেন পা মারিয়ে দিচ্ছিল। সামলে নিয়ে উপরে রড ধরে ঝুঁকে খানিকটা এগোবার চেষ্টা করলো। ঠিক হয়ে দাঁড়ান না মশাই, মুতোচ্ছেন কেন? কি যেন কনুই দিয়ে খোঁচা মারল। অন্য সময় হলে তর্ক জুড়ে দিত বৈদ্যনাথ, দিল না। সহজভাবে বলল, মাফ করবেন দাদা, সঙ্গে লেডিস আছে, তাই একটু এগোতে চাইছি। অফিস টাইমে লেডিস নিয়ে ওঠেন কেন?
লোকটা বিরক্তি ছুঁড়ে দিল। বৈদ্যনাথ পাশ কাটিয়ে গেল। মেয়েটাকে দেখা যাচ্ছে এখনো বসবার জায়গা পায়নি। কেউ কি ওকে একটু বসে দিয়ে সহানুভূতি দেখাতে পারে না? নিশ্চয়ই দিত, যদি জানতে পারত। আর দু একদিন পরেই মেয়েটা মোটর অ্যাক্সিডেন্ট করে রাস্তার উপর গড়িয়ে পড়বে। বৈদ্যনাথ মেয়েটির মুখের দিকে তাকিয়ে পরিচিতের হাসি হাসবার চেষ্টা করল, যেন এই হাসির মধ্যে দিয়ে ও বলতে চাইল, শুনছেন, কয়েকটা দিন একটু গাড়ি ঘোড়া এড়িয়ে চলুন, একটু ছুটি ছাটা নিয়ে ঘরে বসে থাকা যায় না? ছুটি নাই পান, জীবনটা তো আগে, কয়েকদিন একটু ঘর থেকে না বেরোতে পারলেই ভালো হয়। অন্তত সান্ত্বনা তো থাকবে, আগে থেকেই সাবধান হয়েছিলেন আপনি। অবশ্য আমার কথা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমার বলবার দরকার নেই, কিন্তু আপনাকে একটু ছোট্ট ঘটনা বলছি শুনুন। তখন আমি একেবারে ছেলে মানুষ, 12 কি 13 বছরের ছেলে, আর সারাক্ষণই মনে হতো যেন অলৌকিক কিছু একটা ঘটনার মধ্যে সমস্ত জগৎ সংসারে গোপনে গোপনে একটা কারসাজি চলছে। এসব কথা মনে পড়লেই ভীষণ ভয় পেতাম আমি। বরাবরই ভয়ানক ভীত ছিলাম কিনা। ভাবছেন কি সব বাজে বাজে কথা আমি আপনাকে শোনাতে বসলাম? ভাবছেন না? না না, অত চট করে রায় দিয়ে বসবেন না যেন। কি হয়েছিল শুনুন। একদিন বিকেলের দিকে তপুদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে ক্ষণিকের জন্য কেমন একটা আচ্ছন্নতায় জড়িয়ে পড়লাম। তপু আমার ছেলেবেলার বন্ধু, ওকে এখনো প্রশ্ন করে ব্যাপারটা আপনি জেনে নিতে পারেন। সেই আমার বোধ করি প্রথম অভিজ্ঞতা। আমি দেখলাম বারান্দায় ওর মা দাঁড়িয়ে আছেন। ওর মাকে আমি মাসিমা বলে ডাকতাম। মাসিমার মুখের দিকে তাকিয়েই মনে হলো সমস্ত দিক কেমন যেন স্বপ্নের ঘোরের মতো আচ্ছন্ন হয়ে আসছে। আমি দেখলাম মাসিমাকে আমকাঠের চিতার উপরে শোয়ানো হচ্ছে। মাসিমা এমনিতেই খুব রুগ্না ছিলেন, যে কোনোদিন উনি মরে যেতে পারতেন, কিন্তু মৃত্যুর মাত্র একটা দিন আগে এই দৃশ্য দেখবার কি কারণ থাকতে পারে বলুন? বিশ্বাস করুন আপনি, এতটুকু আমি বানিয়ে বলছি না। মৃত্যু নিয়ে এমন রসিকতা করবার সাহস কি কারোর থাকে? শুনছেন, আমি কয়েকবারই এইভাবেই। কন্ডাক্টর টিকিট চাইতে আবার প্রকৃতিস্থ হয় বৈদ্যনাথ। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখল গভর্নর হাউস পার হয়ে মাছটা এবার ডালহৌসির দিকে ছুটেছে। পকেট থেকে পয়সা বার করে 2টো টিকিট কাটল বৈদ্যনাথ। 2টো দিন। মেয়েটি মুখ ফিরিয়ে তাকিয়ে আছে। মেয়েটি আগেই টিকিট কেটেছে কিনা ও বুঝতে পারল না। কাটলেও বৈদ্যনাথের আক্ষেপ রইল না। যাকে জড়িয়ে এমন একটা অসহায় দৃশ্য দেখেছে তার জন্য একটা টিকিটে সহানুভূতি দেখাতে এতটুকু ভাবা উচিত নয়। বাসটা ডালহৌসির মোড়ে থামল। বৈদ্যনাথ লক্ষ্য করল গলগল করে বেশ কিছু যাত্রী নেমে যাচ্ছে। মেয়েটা নামল না। বৈদ্যনাথেরও এখানেই নামার কথা, মেয়েটার জন্য নামতে পারল না। আপনি কোথায় নামবেন? শুধালো বৈদ্যনাথ। রাইটার্স। মেয়েটার গলায় চাপা একটা উত্তেজনা প্রকাশ পেল। বৈদ্যনাথ বলল, আপনি আমাকে কি ভাবছেন জানি না, কিন্তু আপনার বিষয়ে একটা কথা, আপনি শুধু শুনলেই আমি চলে যাব। কি বলুন না। আচ্ছা লোক দেখছি। মেয়েটা চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে তাকালো। বৈদ্যনাথ বলল, শুধু আপনার জন্যই আমি জিপি অবধি এগোচ্ছি, নইলে আগের স্টপেই আমার নামা উচিত ছিল। মাসের 2-1 যাত্রী হয়তো বৈদ্যনাথের কথায় কান পেতেছিল। বুঝতে পেরে এদিক ওদিক তাকালো বৈদ্যনাথ। কে কি ভাবছে ধরা গেল না। অথচ ব্যাপারটা যদি সবাই জানতো, অন্তত একবার যদি বোঝানো যেত। কেউ বুঝবে না। বৈদ্যনাথ জানে এই মেয়েটাও হয়তো ওকে হেসেই উড়িয়ে দেবে, যেমন ভাবে বিনয়বাবুর ঘটনাটা হেসে উড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ঘটনাটা যখন সত্যি সত্যি ঘটল, তখন অফিসে সেই চপল বাবুই ওর বাড়ি এসে হাজির হয়েছিলেন। বৈদ্যনাথ,
বাড়ি আছো এ? বৈদ্যনাথ বেরিয়ে এসে চপলবাবুকে ঘরে বসিয়েছিলেন। স্যার, খবর পাঠালে আমি আপনার ওখানে যেতাম, আপনি আবার কষ্ট করে। বিনয়বাবুর ঘটনাটা যে সত্যি সত্যি ঘটে গেল হে বৈদ্যনাথ, এ আমি ভাবতেই পারিনি। তোমার দিকে তাকাতেও কেমন ভয় ভয় করে হে বৈদ্যনাথ। কখন আবার আমার মুখের দিকে তাকিয়েই কি সব বলে বসবে। বৈদ্যনাথ ম্লান চোখে তাকালো। স্যার, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু কখনো কখনো কি যেন সব হয়ে যায়, আমি একেবারে হেল্পলেস হয়ে পড়ি। চপলবাবু খুঁটিয়ে খুঁটিয়ে বৈদ্যনাথকে লক্ষ্য করছিলেন। বললেন, তোমার উচিত কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে আলাপ করা। ভারতবর্ষ বলে তোমার উপর তেমন কোনো নজর পড়ল না বৈদ্যনাথ, কিন্তু বিদেশে হলে তোমাকে নিয়ে হইচই বেঁধে যেত। মাস্টার আবার জিপিওর স্টপ পেরিয়ে যাচ্ছে। আপনি নামবেন তো? বৈদ্যনাথ মেয়েটাকে প্রশ্ন করল। মেয়েটা বলল, নামবো। নামবার জন্য উঠে দাঁড়ালো। মাস্টার দাঁড়াতেই বৈদ্যনাথও সঙ্গে সঙ্গে নামলো। তারপর ফুটপাতে উঠে এলো। মেয়েটা বলল, আপনার কি বলবার আছে বলুন। বৈদ্যনাথ বলল, চলুন না, রাইটার্সের গেট পর্যন্ত এগিয়ে দিই। হাঁটতে শুরু করলো দুজনে। তারপর দম নিয়ে বৈদ্যনাথ ঘনিষ্ঠ হয়ে বলল, ব্যাপারটা কি জানেন? আমার অফিসের এক ভদ্রলোকের কথা বলি। লোকটাকে দেখেই আমার মনে হয়েছিল পিজি হাসপাতালের বারান্দায় তার মৃতদেহটি পড়ে আছে। মেয়েটা অবাক হয়ে তাকালো। তাতে আমার কি? অফিসে অমন অনেক লোক আসে, সপ্তাহ করতে পারছে না বলে পয়সা চায়। আমাকে মাফ করবেন, আমার কাছে বাস ভাড়া ছাড়া আর কিছু নেই। বৈদ্যনাথ বলল, ছি ছি, ওসব কথা ভাবছেন কেন? আমি আর যাই হই আপনাকে ঠকিয়ে পয়সা নিতে আসিনি। অফিসে সেই ভদ্রলোক, তিনি যে মরে যাবেন এটা তার মৃত্যুর কয়েকদিন আগেই আমি জানতে পেরেছিলাম। ঠিক সেই রকম আপনাকে দেখার পরও কেমন যেন আমার মনে হলো আপনি বরং আজ অফিস না গিয়ে বাড়ি চলে যান। মেয়েটা থমকে দাঁড়ালো। আপনি বুঝি এইভাবেই লোকের পরোপকার করে বেড়ান? আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? রাইটার্স বিল্ডিং এর গেটের কাছাকাছি চলে এসেছিল ওরা। বৈদ্যনাথ বলল, বিশ্বাস করলেন না তো? বিশ্বাস করলেন না আপনি? আমি জানতাম আপনি কেন, কেউই আমার কথা বিশ্বাস করবে না, অথচ এই ঘটনা ঘটবেই। আপনি যখন রঙিন ছাতাটা খুলে বাস স্টপে দাঁড়িয়েছিলেন, তখন আপনার মুখের দিকে তাকিয়েই আমি একটা অদ্ভুত ধরনের দৃশ্য দেখেছিলাম। দেখলাম আপনি একটা কার অ্যাক্সিডেন্ট করে, দোহাই আপনার, কয়েকটা দিন আপনি নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারেন না? প্লিজ আমার কথাটা একটু ভেবে দেখবেন, আপনার মঙ্গলের জন্যই বলছি। আপনার নিশ্চয়ই বলা হয়ে গেছে, এবার আমি চলি। দয়া করে আর কখনো অন্য মেয়ের পেছনে লাগবেন না যেন। তেমন মেয়ে হলে আবার বিপদ টিপদ ঘটে যেতে পারে। মেয়েটা হনহন করে রাইটার্স বিল্ডিং এর গেটের ভিতর দিয়ে ঢুকে পড়ল। গনগনে রোদ উঠেছে। রোদে ভেতরের গেঞ্জি ঘামে জ্যাপজ্যাপ করছে। দুপাশ দিয়ে অফিস যাত্রীর ভিড় ছুটছে। বৈদ্যনাথ কি করবে এখন? গির্জার ঘড়িতে দেখল কাঁটায় কাঁটায় 10:30। 10টায় অ্যাটেন্ডেন্স ওর। আধ ঘন্টা লেট হয়ে গেছে। অফিসে ঢুকলে চপলবাবুর কাছে লেট হওয়ার কৈফিয়ত দিতেই হবে। চপলবাবুর কথা মনে পড়ায় বৈদ্যনাথ খানিকটা উৎসাহ বোধ করল। চপলবাবুকে ঘটনাটা গিয়ে বলা যায়, ওই একটা লোকই অন্তত বিশ্বাস করবে ওকে। স্যার, কি হলো জানেন? বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, একটা রঙিন ফুল তোলা ছাতা হাতে মেয়ে এলো। হ্যাঁ স্যার। উল্টো দিকের গ্যারেজ করা গাড়িগুলোর পাশ দিয়ে ও লাল দিকের ছায়া এসে দাঁড়ালো। মেয়েটা ওকে অবিশ্বাস করছে। অবিশ্বাস করবেই, ও জানতো,
কিন্তু বিশ্বাস করলে মেয়েটারই হয়তো লাভ হতো। অন্তত খানিকটা তো সাবধান হওয়া যেত আগে থেকে। মেয়েটা নিশ্চয়ই এখন তার অফিস কলিগদের শুনিয়ে শুনিয়ে বলছে, ভারী ইন্টারেস্টিং ব্যাপার জানেন তো, পথে আজ একটা অদ্ভুত ধরনের লোকের পাল্লায় পড়েছিলাম। লোকটা ফেউয়ের মতো পেছনে লেগে থাকলো, তারপরে একরকম প্রায় তাড়িয়ে দিয়েই অফিসে ঢুকে হাঁপ ছেড়ে বাঁচতে হলো আমাকে। লোকটা কি বলছিল জানেন? বলছিল আমি নাকি 2-1 দিনের মধ্যেই কার অ্যাক্সিডেন্ট করে মরে যাব। আচ্ছা, সত্যি সত্যি আমি যদি মরে যাই, কে কে কাঁদবেন বলুন তো? তবে মরি আর যাই করি, অফিস আমি নাছোড় বান্দা। ঠিক 10টাতেই ঢুকবো, 5:30টায় আপনাদের সঙ্গে গল্প করতে করতেই বেরোবো। বৈদ্যনাথের খুব খারাপ লাগছিল এসব কথা ভাবতে। মেয়েটাকে ভীষণ নির্বোধ মনে হলো ওর। বিনয়বাবুর মতোই অসহায় নির্বোধ লোকের ভিড়ে যেন রাস্তাঘাট ঠিক করছে। আশ্চর্য হয় না বৈদ্যনাথ, এরকম হওয়াটাই যেন নিয়ম। বৈদ্যনাথ মন্থর পায়ে হাঁটতে হাঁটতে একসময় অফিসে এলো। ছটান চপলবাবুর ঘরে ঢুকে পাথরের মতো স্থির হয়ে দাঁড়ালো। তারপর খানিকটা উত্তেজিত গলায় বলল, স্যার, আজ আবার হয়েছিল স্যার। চপলবাবু মুখ তুলে তাকালেন, বৈদ্যনাথের দিকে তাকিয়ে আটকে উঠলেন। হয়েছিল মানে? হ্যাঁ স্যার, বাস স্টপে একটা অচেনা মেয়ের মুখের দিকে তাকিয়ে সেই রকমই আটকে উঠেছিলাম স্যার। তাহলে আর একটা মেয়ে সর্বনাশ করে এলে বলো? বৈদ্যনাথ বলল, মেয়েটাকে মোটর অ্যাক্সিডেন্ট করতে দেখলাম স্যার। দেখলাম মোমের পুতুলের মতো ভেঙে চুরে রাস্তার উপরে পড়ে আছে। চপলবাবু মনোযোগ দিয়ে শুনলেন। না, তোমার মতো ডেঞ্জারাস লোককে তো আর এই অফিসে রাখা চলে না দেখছি। যদি 100 বছর আগে তুমি জন্মাতে, লোকে তোমার চোখ উবড়ে নিত তা জানো। তোমার দৃষ্টির মধ্যেই কিছু একটা রয়ে গেছে, হরিবল। বৈদ্যনাথ নড়তে পারছিল না, নিজেকেই যেন অপরাধী ভাবছিল। কিন্তু কি করে বোঝাবে? এমন দৃশ্য ও দেখতে চায় না। মেয়েটা রঙিন ছাতা, ওর চোখ না টানলে কিছুতেই ওদিকে তাকাতো না। বৈদ্যনাথ কি করে বোঝাবে? এমন দৃশ্য না দেখতে পেলে সবচেয়ে বেশি স্বস্তিতে ওই থাকতে পারত। কি করে বোঝাবে কি পরিমাণ এখন অস্বস্তি লাগছে ওর? বলল, স্যার, মেয়েটাকে আমি সব কথা বলবো ভেবেছিলাম, কিন্তু যেভাবে আমাকে সন্দেহ করলো। করবেই তো, তুমি যে যুধিষ্ঠির, বিশ্বাস করবে কি করে? মেয়েটাকে বুঝি ফলো করেছিলে? রাইটার্স বিল্ডিং এ কাজ করে স্যার। আমাকে কি ভাবলো কে জানে, কিন্তু আমি ওকে অনেস্টলি বলতে গিয়েছিলাম। চপলবাবু হয়তো অন্য কথা ভাবছিলেন, হয়তো ভাবছিলেন লোকটাকে অন্য কোথাও বদলি করে দেওয়া যায় না। হাত থাকলে হয়তো সেরকম চেষ্টাই করতেন চপলবাবু। এসব লোক প্রতিদিন চোখের সামনে আসবে যাবে, ভাবতেও বুক শুকিয়ে যায়। বললেন, বুঝলে হে বৈদ্যনাথ, তোমার চাকরি বাকরি ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে বাস করা উচিত। সেখানে ভুলেও কারোর মুখের দিকে তাকাতে হবে না। তুমিও বাঁচবে আর আমরাও বাঁচব। খানিকটা ভয় আর বিরক্তি মিশিয়ে চপলবাবু বললেন। ঘাড় নিচু করে অনেকক্ষণ নীরবে বসে থাকলো বৈদ্যনাথ। তারপরে বলে, আজ স্যার একটু সকালে বেরিয়ে যাব। মেয়েটার সঙ্গে যেভাবেই হোক আবার দেখা করব স্যার। চপলবাবু বললেন, ইচ্ছে হয় এখনো তুমি যেতে পারো, কিন্তু মেয়েটার পেছনে ঘুরে ঘুরে কিছু লাভ হবে না তোমার, বরং উল্টো ফলও হতে পারে। যা তা একটা কিছু করে বসো না যেন। বৈদ্যনাথ খাতায় সই করে নিজের টেবিলে এসে বসল। বসেই রইল। অফিস ছুটির পর রাইটার্স বিল্ডিং এর গেটের কাছে এসে দাঁড়ালো বৈদ্যনাথ। অফিস থেকে এখন ঠাসাঠাসি হয়ে লোক বেরুচ্ছে। অসংখ্য লোক, অসংখ্য মুখ, কিছু কিছু মেয়ের মুখও দেখা যাচ্ছে, কিন্তু সেই মেয়েটিকে যেন খুঁজে পাচ্ছিল না বৈদ্যনাথ।
কি রঙের শাড়ি পরেছিল যেন, মনে করতে পারল না। কানে দুল ছিল নিশ্চয়। হাতে কি ভ্যানিটি ব্যাগ ছিল? না, চশমা পরেনি তো মেয়েটা। রঙিন ছাতা হাতে কে যেন একজন চলে যাচ্ছে। বৈদ্যনাথ সাগ্রহে এগিয়ে গেল। না, ভুল করেছে বৈদ্যনাথ। এরকম ভিড়ের মধ্যে বারে বারেই ভুল করবে, কিন্তু কোনো এক সময় নিশ্চয়ই ও আবিষ্কার করে ফেলতে পারবে। দেখা হলে বৈদ্যনাথ বলবে, আপনি আমাকে বিশ্বাস করলেন না তো? বিশ্বাস করলেন না শেষ পর্যন্ত? কিন্তু কি জানেন, দুদিন পরে সত্যি সত্যি যদি এমন কিছু ঘটে, তখন আর আক্ষেপের সীমা থাকবে না। প্লিজ প্লিজ বিশ্বাস করুন। কয়েকটা দিন অন্তত বাড়ি বসে কাটিয়ে দেবার চেষ্টা করুন। ভিড় ক্রমশ বাড়ছিল। এত লোকের মুখ একসঙ্গে নজরে আনাও অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। মেয়েটার নাম জেনে রাখলে বোধহয় ভালো করতাম। সেই নামে আগেভাগেই খোঁজ করা যেত। বৈদ্যনাথ অসহায় ভাবে সমস্ত মুখের উপর দিয়ে দ্রুত দৃষ্টি বুলিয়ে নিতে লাগলো। মেয়েটা কি তবে ওরই কথা মতো ছুটি নিয়ে বাড়ি চলে গেল নাকি? বিশ্বাস হলো না বৈদ্যনাথের। নিশ্চয়ই ও বেরুবে, এই গেট দিয়েই, রঙিন ছাতা হাতে বেরুবে। ওর কথা যদি বিশ্বাস করত, তাহলে অফিসেই আর ঢুকতো না মেয়েটা। বৈদ্যনাথ আবার ভিড় টেলে একপাশে সরে দাঁড়ালো। পায়ের পাতায় ভর দিয়ে একটু উঁচু হয়ে দাঁড়াবার চেষ্টা করলো। ফুটপাতে ফেরিওয়ালারা পরিত্রাহী চেঁচাচ্ছে। বাস ট্রামের সিম্ফনির মতো শব্দ। ট্রাফিক পুলিশ রাস্তা সামলাচ্ছে। কয়েকটি মেয়ে কলকল করে লালবাজারের দিকে এগিয়ে যাচ্ছে। ওদের হাতে ছাতা দেখলো না বৈদ্যনাথ, ফলে উৎসাহ বোধ করলো না। কি রঙের শাড়ি পরেছিল মনে করতে পারল না। অথচ মুখটিকে দেখলে আমি চিনতে পারবো। পাতলা ভ্রু, চিবুক, চিবুকটা একটু চাপা। হ্যাঁ হ্যাঁ, দেখলে চিনতে পারবো। পাশ দিয়ে শাড়ির আঁচল ছুঁয়ে আর একটা মেয়ে হেঁটে গেল। বৈদ্যনাথ ভয়ে ভয়ে মুখের দিকে তাকালো। না, এও না। আশ্চর্য, তবে কি সে দেখা হওয়ার ভয়ে আগে আগেই অফিস থেকে বেরিয়ে গেল? অসম্ভব নয়। হয়তো বান্ধবীরাই ওকে উপদেশ দিয়েছে চলে যেতে। তুমি যে ধরনের লোকের কথা বলছো শুনে কিন্তু ভালো লাগছে না। বরং আজ তুমি বাড়ি চলে যাও, নইলে দেখবে অফিস ছুটির পরে লোকটা আবার তোমার পিছু নিয়েছে। আফটার অল তুমি একটা মেয়ে, এই কথাটা কিন্তু ভুলে যেও না। হয়তো বাড়ি চলে গেছে মেয়েটা। বৈদ্যনাথ কেমন যেন হতাশ হয়ে পড়ল। গল গল করে অফিস যাত্রীরা ছুটে আসছে। গলিগুঁজি দিয়ে শিয়ালদার দিকে কালো মাথার মিছিল চলেছে যেন। এর মধ্যে সেই মেয়েটাকে খুঁজে পাওয়া কি সম্ভব? অথচ পেতেই হবে বৈদ্যনাথকে, যেভাবেই হোক আবার তার সামনে গিয়ে দাঁড়াতেই হবে। বৈদ্যনাথ ট্রাম স্টপের ভিড়ের দিকে তাকালো। তাকিয়েই ওর বুকের ভিতর ধক করে মুচড়ে উঠল। ওই মেয়েটা না? হ্যাঁ হ্যাঁ, ওই রকম শাড়ি তো পরেছিল, সেই একই রঙের রঙিন ফুলতোলা ছাতা মাথায়। বৈদ্যনাথ রাস্তা পেরিয়ে মেয়েটার কাছে এগোবার জন্য তৈরি হলো। মোড়ে রেড লাইট না হলে এগোনো সম্ভব নয়। মেয়েটার দিকে তাকিয়েই রইল বৈদ্যনাথ। মুখ দেখা যাচ্ছে না, ছাতার আবডালে মুখটাকে যেন ঢেকে রেখেছে। বৈদ্যনাথ হতাশভাবে তাকিয়ে রইল। ট্রাফিক পুলিশ ভিড়ের দিকে হাত দেখিয়ে আটকে রেখেছে। সবুজ আলোটা লাল হচ্ছে না কেন? মেয়েটা টুক করে ছাতাটাকে বন্ধ করলো, কিন্তু এদিকে একবারও তাকাচ্ছে না। তাকাচ্ছে না কেন? তাকালে এভাবে চিনতে পারতো বৈদ্যনাথ। ও কি, একটা লেডিস ট্রাম আসছে না? বৈদ্যনাথ দম বন্ধ করে দেখল। হ্যাঁ, একটা লেডিস ট্রামই আসছে। ওই ট্রামেই উঠে পড়বে নাকি? কেমন যেন অসহ্য মনে হতে লাগলো ওর। মুহূর্তগুলো যেন স্তব্ধ হয়ে আটকে আছে, এগোচ্ছে না। সবুজ বাতিটা লাল হতে আরো কতক্ষণ লাগবে ভেবে পেল না বৈদ্যনাথ।
ট্রামটা মেয়েদের সামনে এসে দাঁড়ালো। বৈদ্যনাথ লক্ষ্য করল ট্রাফিক বাতিটা এতক্ষণে লাল হয়ে উঠল। ভিড়ের মধ্যে গা ভাসিয়ে ও রাস্তা পার হয়ে এলো। গ্যারেজ করা গাড়িগুলোর পাশ দিয়ে ও ট্রামটার দিকে এগোলো। ট্রামের ভিতরে ঠাসাঠাসি করে মেয়েগুলো উঠে পড়ল। সেই মেয়েটা কোথায়? সেই রঙিন ছাতাটা? ঠাহর করতে পারল না বৈদ্যনাথ। কেমন যেন গোলক ধাঁধায় পড়ে গেল ও। ট্রামের ভিতর দিকে তাকালো। গাদাগাদি হয়ে মেয়েরা সব ভিড় করে আছে। ওর মধ্যেও আলাদা করে কাউকে চিনতে পারল না। আশ্চর্য, কোন দিকে ঢুকে পড়ে ঘা লুকোলো মেয়েটা। ট্রামটা ঘন্টি বাজিয়ে চলতে শুরু করলো। জানালা দিয়ে প্রত্যেকটি মেয়ের মুখে একবার করে দেখে নেবার চেষ্টা করলো বৈদ্যনাথ। না, চিনতে পারল না, শুধু তাকিয়েই রইল। তাহলে কি ভুল দেখেছিলাম? আশ্চর্য, সেই রঙিন ছাতা, সেই শাড়ি, ভুল দেখলাম কি? না, ভুল দেখিনি। নিশ্চয়ই সেই মেয়েটি এখানে দাঁড়িয়েছিল। নিশ্চয়ই সে ট্রামের মধ্যে উঠে পড়েছে। উঠে পড়ে বৈদ্যনাথকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করছে। বৈদ্যনাথ অসহায়ভাবে দেখল ট্রামটা মৃদুভাবে দুলতে দুলতে টেলিফোন ভবনের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে ও তাকিয়ে রইল। তারপর হঠাৎ সংবিত ফিরে পেল। আর একটা ট্রাম এসে দাঁড়িয়েছে সামনে। সাউথেরই ট্রাম। বৈদ্যনাথ যন্ত্রচালিতের মতো উঠে পড়ল। মনে হলো সমস্ত ডালহৌসিটা লোকারণ্য হয়ে গেছে এই সময়। বৈদ্যনাথ এখন খুঁজে বেড়ালে আরও হয়তো 2-4টে রঙিন ছাতা দেখতে পেত, যেন মরিচিকার মতো ওকে আকর্ষণ করে সামনে নিয়ে যেত, তারপর ধরা না দেওয়ার ভঙ্গি করে হাওয়ার মধ্যে মিলিয়ে যেত। সে এক দুঃসহ অবস্থা ওর। মনে হলো মেয়েটাকে আর কোনোদিনই দেখবে না ও। আজ কিংবা কাল কিংবা 2-1 দিনের মধ্যেই মেয়েটা মোমের পুতুলের মতো ভেঙে চুরে রাস্তার উপর গড়িয়ে পড়বে। ফলের রসের মতো আঠালো রক্ত বেরিয়ে এসে ওর শাড়ি ভিজিয়ে দেবে, রাস্তার কালো পিচ পিছিল করে দেবেই। এমন ঘটনা যে ঘটবেই, বৈদ্যনাথ নিশ্চিন্ত হলো মনে মনে। ফলে বাড়ি ফিরে গিয়ে চোখ বুজে পড়ে থাকাই ভালো। মনে হলো এখন থেকে কয়েকটা দিন নিজেকে অত্যন্ত সংযত রাখবার চেষ্টা করাই উচিত ওর। যেমন ভাবে মানুষ সূর্যগ্রহণের সময় নিজেকে সংযত রাখবার চেষ্টা করে, ঠিক সেই রকম। আর সেই সংযত অবস্থায় মানুষ যেভাবে প্রার্থনা করে, সেইভাবেই বৈদ্যনাথের কেবল প্রার্থনা করা উচিত। হে ঈশ্বর, যত ঘটনাই ঘটুক, পূর্বাহ্নে তার ইঙ্গিতটুকু আর চোখের সামনে কখনো তুলে ধরো না। আমি আর ভবিষ্যতের চেহারা দেখতে চাই না ঈশ্বর, দেখতে চাই না।